যদি আপনার কমন না আসে তাহলে আপনি কনসেপচুয়াল ইস্যুগুলো কিভাবে অ্যান্সার করবেন। এবং আমি যতগুলো রিটেন পরীক্ষা দিয়েছি আমার আন্তর্জাতিক বলেন বা বিজ্ঞান বলেন বা অন্য যে কোনো বিষয় বলেন, যত আনকমন প্রশ্ন ছিল আমি কোনো প্রশ্ন ছেড়ে আসি নাই, কোনো না কোনোভাবে অ্যান্সার করেছি এবং দেখা গেছে যে হুবহু না মিললেও আশপাশ দিয়ে গেছে এবং কিছু কিছু প্রশ্ন হুবহু মিলছে। তো আমি সেইটা কিভাবে অ্যান্সার করছিলাম সেটা সংক্ষেপে একটু আপনাদের দেখাই। প্রথমেই আপনি যে কাজটা করবেন, এই টার্মগুলার আক্ষরিক অর্থ বের করবেন। আনকমন প্রশ্ন আসলে দেখা যায় সাধারণত সেগুলো ইংলিশ টার্মে থাকে, সেগুলোর আক্ষরিক অর্থটা বের করেন। এরপরে এটার ভাবার্থ বের করার চেষ্টা করবেন যে এটার কোনো অন্য কোনো ভাবার্থ আছে কিনা। তারপর আন্তর্জাতিক বহুল ব্যবহৃত যে টার্মগুলো আছে তার সাথে এর কোনো সম্পর্ক বের করা যায় কিনা। এইটার মধ্যেও যদি আপনি না পান, অনেক সময় দেখা গেছে ২টা বা ৩টা শব্দের মিলনে একটা টার্ম আসতে পারে। মানে ২-৩ শব্দের হয়তো আগের অংশ, শব্দের পরের অংশ, যেরকম আমরা আ দেখা গেছে স্কুল লাইফে শিখতাম বকলম, যে বক আর কলম এই ২টা মিলে বকলম হলো কিন্তু এটার অর্থ আলাদা। যাই হোক, এরকম একাধিক শব্দ মিলেও ভাইয়া একটু ইন্টারাপ্ট টার্মটা করি, আসতে পারে। সেটা খেয়াল রাখতে স্লাইড হবে। স্লাইড দেখা যাচ্ছে না এরপর আপনার। হচ্ছে এই শব্দগুলো নিয়ে আপনি কিছু লিখতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি দেখবেন শব্দের আগে বা পরে অন্য কোনো পরিচিত শব্দ ব্যবহার করলে সেটা দিয়ে কি উদাহরণ আসে বা কি অর্থ আসে এটা বের করার চেষ্টা করুন। মানে এই মোটামুটি ৫টা ধাপে বা এই ৫টা অংশ দিয়ে আমরা দেখি যে আমাদের অপরিচিত প্রশ্নগুলোকে আমরা অ্যান্সার করতে পারি কিনা। আচ্ছা, আমি সাম্প্রতিক বিসিএস গুলোতে কিছু যে আনকমন টাইপের প্রশ্ন যেগুলো ছিল সেগুলোই উদাহরণ হিসেবে নিয়ে আসছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্নটা আসি, ৪৬তম বিসিএস এর একটা প্রশ্ন, আন্তর্জাতিক ও বৈশ্বিক ধারণার মধ্যে পার্থক্য কি। দেখেন, আপনি কিন্তু আন্তর্জাতিক এবং বৈশ্বিক এই দুইটা শব্দই আপনার জানা, এখানে আসলে আক্ষরিক অর্থ বা ভাবার্থ বের করার কিছু নাই, বা এটা বোঝাও যাচ্ছে দুই বা ততোধিক কোনো শব্দের মিলন থেকে আসে নাই। তাহলে আমাদের কাছে আছে কি, যে এই শব্দগুলার আগে বা পিছনে অন্য কোনো উদাহরণ কোনটা ব্যবহার করা যায়। দেখেন, আন্তর্জাতিক শব্দের পরে কি আসে, আন্তর্জাতিক শব্দের পরে আমরা বলতে মানে এই শব্দটা কি কিভাবে ব্যবহার করা যাইতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে ব্যবহার করা যাইতে পারে। আর বৈশ্বিক শব্দটাকে কি হিসেবে ব্যবহার করা যাইতে পারে, যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক মহামারী বা বিশ্বায়ন, এই ধরনের শব্দগুলোর সাথে কিন্তু বৈশ্বিকটা আসতেছে। আর আন্তর্জাতিকের সাথে কি আসতেছে, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকের সাথে রিলেট করা যাচ্ছে। তাহলে আপনি এই যে উদাহরণের সাথে যখন রিলেট করতে পারলেন তখন কিন্তু এখন আন্তর্জাতিক এবং বৈশ্বিকের ধারণার মধ্যে আপনি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেখেন, আন্তর্জাতিক কূটনীতি বলতে আমরা কি বুঝাই, দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। আন্তর্জাতিক বাণিজ্যটা যখন হয় সাধারণভাবে সেটা রাষ্ট্রগুলোর মধ্যেই তো হয়ে থাকে, বা আন্তর্জাতিক যুদ্ধ যখন হচ্ছে তখন সেটাও রাষ্ট্রগুলোর মধ্যেই হচ্ছে। আর আপনার বৈশ্বিক মহামারী যদি আমরা বলি বা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যখন বলি, এই যে জলবায়ু পরিবর্তন এটা কিন্তু সারা বিশ্বের মানুষের উপরই এটার প্রভাব ফেলছে। বা বৈশ্বিক যে মহামারী কোভিড-19 যে হলো, এটাকে তো আমরা আন্তর্জাতিক মহামারী বলি না, আমরা বলি বৈশ্বিক মহামারী। আর এটাও কিন্তু বিশ্বের প্রতিটা রাষ্ট্রেই বা প্রতিটা জনগণের উপরে কিন্তু এটা প্রভাব ফেলছে। তার মানে আন্তর্জাতিকের সংজ্ঞাটা আপনি কিভাবে দিতে পারেন, যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক। এরপর আপনি যে উদাহরণ থেকে এইটা নিয়ে আসলেন সেটা কিন্তু উল্লেখ করে দিতে পারলেন। আর বৈশ্বিকটা কিভাবে নিয়ে আসলেন, এমন প্রক্রিয়া বা এমন কিছু বা এমন সমস্যা বা যা রাষ্ট্রসীমা ছাড়িয়ে পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। এই যে দেখেন, আন্তর্জাতিক ও বৈশ্বিক হয়তো জানা শব্দ কিন্তু কিভাবে পার্থক্য করবেন বুঝতেছিলেন না, জাস্ট আপনি উদাহরণ থেকে এর পার্থক্যটা নিয়ে আসতে পারছেন আর কি। এরপরে আমরা একটা শব্দ দেখি গ্লোকাল। এখন গ্লোকাল এটা একটা ইংরেজি শব্দ বোঝাই যাচ্ছে, কিন্তু এই শব্দের তো সরাসরি কোনো মিনিং আমরা পাচ্ছি না, এর আক্ষরিক অর্থ পাচ্ছি না, ভাবার্থ পাচ্ছি না, এর সামনে পিছনে কোনো কিছু উদাহরণও যোগ করতে পারতেছি না। তাহলে এখন ভাবতে হবে এটা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে কিনা। দেখেন, আপনি তাহলে শব্দটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। প্রথমটা অংশ কি গ্লো, পরের অংশ কাল। তাহলে গ্লো অংশটা আন্তর্জাতিকের কোন টার্ম থেকে আসতে পারে, গ্লো শব্দটা গ্লোব, গ্লোবাল, গ্লোবালাইজেশন। এটা তো খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে গ্লো শব্দটা আসলে গ্লোব, গ্লোবালাইজেশন বা এই টাইপের অংশ থেকে আসছে। আর কাল, কাল অংশটা তাহলে ওইটাও একটা ইংরেজি শব্দ, তাহলে গ্লোবাল হচ্ছে বিশ্ব, আর কাল শব্দটা তাহলে কোথা থেকে আসতে পারে,
এখন এটা একটা আসার সম্ভাবনা হচ্ছে, কিন্তু খুবই সম্ভাবনা হচ্ছে যে বিশ্ব থেকে পরে হচ্ছে স্থানীয় অংশ, মানে লোকাল, সহজভাবে বলতে গেলে। তাহলে গ্লোবাল শব্দটা আসলে আমাদের হচ্ছে গ্লোবালের শুরুর গ্লো এবং লোকালের শেষ অংশ কাল থেকে। তাহলে আমরা যদি একটু মাইন্ড স্টর্মিং করি, এই শব্দটা আসলে বের করা সম্ভব। আর আমি যখন প্রথমে গ্লোকাল শব্দটা দেখলাম, আমার সর্বপ্রথম যেই সেন্টেন্সটা মাথায় আসছিল সেটা হচ্ছে, যারা বুয়েটের আছেন, অধ্যাপক শামসুর শামসুল স্যারের আর কি, ওই যে ট্রান্সপোর্টেশনের স্যার একটা সেন্টেন্স ক্লাসে প্রায়ই বলতো, সেটা হচ্ছে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। উনি যখন এই যে রাস্তার ডিজাইন পড়াইতো, এই জিনিসটাকে খুবই ফোকাস করতো যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। এর মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু ভাববেন, আপনাকে ভাবতে হবে যে সারা বিশ্ব কি করতেছে, কোনো একটা সমস্যা বিশ্বের অন্যান্য দেশ কিভাবে সমাধান করতেছে, সেখান থেকে আপনি আইডিয়াটা নিচ্ছেন। এখন সেই আইডিয়াটা যখন আপনি নিচ্ছেন, আপনার দেশে কি আপনি সেটা সরাসরি প্রয়োগ করতে পারবেন? এটা কিন্তু অনেক সময় সম্ভব নাই হইতে পারে। যেমন আমেরিকা বা ইউরোপ, এই দেশগুলা তাদের দেশের সমস্যাগুলো যেভাবে সমাধান করে, তাদের যে প্রেক্ষাপট, তাদের যে ভূমির স্ট্রাকচার বা তাদের যে জনগণের বিহেভিয়র, সেটা আর আমাদের স্থানীয় যে সমস্যা, সেই সমস্যাটাকে কিন্তু আমরা আমেরিকার পার্সপেক্টিভ থেকে সমাধান করতে চাইলে হবে না। তার মানে কি, আমাদেরকে আমাদের স্থানীয়ভাবে সেই সমস্যাটা সমাধান করার জন্য তাদের আইডিয়াটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে ভাবতে হবে। তাহলে আপনি যদি এই গ্লোকাল শব্দটাকে ব্যবহারের জন্য গ্লোবাল লোকাল এই দুটা বিষয় নিয়ে আসতে পারেন, আর এই যে থিঙ্ক গ্লোবালি এবং অ্যাক্ট লোকালি, এই বাক্যটা নিয়ে এসে এটাকে বিশ্লেষণ করতে পারেন, আমার মনে হয় যথেষ্ট। এখন এর পাশাপাশি এইটুকু জানলেই এর সাথে আপনি ৫-৭টা বৈশিষ্ট্য চাইলেই অ্যাড করে দিতে পারেন। তাহলে গ্লোকালটা কি, যে স্থানীয় প্রেক্ষাপটে বৈশ্বিক ধারণা বা কার্যক্রমের প্রয়োগই হচ্ছে গ্লোকাল। এরপর আমরা দেখি ইথনিক ক্লিনজিং। ইথনিক ক্লিনজিং এটা আসলে কমন প্রশ্ন। এটা কারণ কেন কমন প্রশ্ন, কারণ এই যে মায়ানমার ইস্যুতে কিন্তু ইথনিক ক্লিনজিং শব্দটা চলে আসছে আর কি, যে কোনো জাতিগোষ্ঠীকে পরিকল্পিতভাবে হত্যা, বিতাড়ন বা নিপীড়ন করা। তবে ইথনিক ক্লিনজিং এর সাথে জেনোসাইডের কিন্তু কিছু পার্থক্য আছে। জেনোসাইডে কিন্তু কোনো গণহত্যা চালানো হয় যেখানে সম্পূর্ণ জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার লক্ষ্য থাকে। এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ইথনিক ক্লিনজিং এবং গণহত্যা দুইটা কিন্তু সেম জিনিস না। তাহলে এটা কমন, কিন্তু এর অংশে সাথে যোগ ছিল 46তম বিসিএস এ যে অ্যালগরিদমের সাথে সম্পর্কটা কি। এখন অ্যালগরিদম কি এটা তো আমরা জানি, এটাও কমন, যে অ্যালগরিদম কি, যে তথ্য বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণের সূত্র। তাহলে এই ইথনিক ক্লিনজিং এর সাথে অ্যালগরিদম কিভাবে কাজ করে এর সম্পর্কটা চাওয়া হয়েছিল। এখন অ্যালগরিদমটা আমরা কিন্তু এখন ফেসবুক অ্যালগরিদম বা ইউটিউবের অ্যালগরিদম, এই কত টার্মগুলোর সাথে কিন্তু খুব সহজেই পরিচিত। ফেসবুকের অ্যালগরিদমটা কি, আমরা দেখা গেছে কোনো একটা নিয়ে যখন ফেসবুকে সার্চ দিচ্ছি, বা আমরা কথা বলতেছি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, বা কোনো কিছু কিনবো ভাবতেছি, এই জিনিসগুলো যখন ফেসবুকে সার্চ দিচ্ছি, ফেসবুকের অ্যালগরিদম এমনভাবে সেট করা যে সে ওই জিনিসগুলোই আপনাকে তখন বারবার দেখাবে, আপনাকে তখন ওই জিনিসগুলোই বারবার দেখাবে। এইটাই হচ্ছে তাদের একটা অ্যালগরিদম। তাহলে এখন মেন জিনিসটা আসলো যে এই অ্যালগরিদমের সাথে ইথনিক ক্লিনজিং এর সম্পর্ক কি হইতে পারে। আপনি চিন্তা করেন, দেখেন যে অ্যালগরিদম কি করতেছে, আপনাকে একই জিনিস বারবার দেখাচ্ছে, আপনাকে উদ্বুদ্ধ করতেছে, আপনাকে প্ররোচিত করতেছে। তাহলে তার মানে বোঝাচ্ছে যে অ্যালগরিদম দ্বারা কেউ ইথনিক ক্লিনজিং করতে প্ররোচিত হইতে পারে কিনা, এই বিষয়টাই। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর যে অ্যালগরিদম আছে, তারা যদি সেখানে কেউ জাতিগত বিদ্বেষ ছড়ায়, বা তারা যদি পক্ষপাতদুষ্ট কোনো তথ্য প্রচার করে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, কিংবা জাতিগত বৈষম্যকে বাড়িয়ে তোলে, বিদ্বেষমূলক কন্টেন্ট, উগ্র কন্টেন্ট এগুলো যদি প্রকাশ করে এবং কেউ যদি সেগুলোতে আগ্রহ দেখায়, তখন ফেসবুক কিন্তু সেই কন্টেন্টগুলোই তাকে বারবার সরবরাহ করবে। এবং দেখা গেছে যে তখন সেই উগ্রতা বা জাতিগোষ্ঠীর প্রতি যে বিদ্বেষ বা মিথ্যা তথ্য, এগুলো কিন্তু ছড়ায় পড়বে এবং আরো বেশি সংঘাত ছড়ায় পড়বে। তাহলে এই যে প্রযুক্তিগত যে পক্ষপাত, এটাই কিন্তু এক ধরনের ডিজিটাল ইথনিক বায়াস সৃষ্টি করতে পারে। আচ্ছা, এরপরে
আমরা দেখি ৪৬তম বিসিএস এর আরেকটা প্রশ্ন হচ্ছে, নেগোসিয়েশন প্রক্রিয়ার কোন পক্ষের পজিশন, অবস্থান ও ইন্টারেস্ট, আগ্রহের কারণ বলতে কি বোঝায়? প্রতিপক্ষের পজিশন এবং ইন্টারেস্ট শনাক্ত করা গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, এটা কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি জটিল মনে হয় নাই, একটু চিন্তা করলেই অ্যান্সার করা যায়। নেগোসিয়েশন মানে পরস্পরের মধ্যে কি করা, আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা। এখন এটা ব্যবহৃত হয় কোথায়? সবচেয়ে বেশি এটার ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে। এখন এই আন্তর্জাতিক কূটনীতি বা রাজনীতিতে যখন কোনো পক্ষ তাদের অবস্থানটা নেয়, তার মানে কি তারা কোনো একটা অবস্থান নিচ্ছে, সে কোন অবস্থানটা নিচ্ছে এবং এই অবস্থান যে নিচ্ছে এর পিছনের যে কারণ, সেই কারণটাই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে পজিশন হচ্ছে যে কোনো পক্ষের কোনো দাবি বা চাওয়া বা কোনো অবস্থান, যে সে তার নেগোসিয়েশনের টেবিলে বলতেছে আমি কি চাই, আমি কোন পক্ষে অবস্থান করি, এইটাই হচ্ছে তার অবস্থান। আর ইন্টারেস্টটা হচ্ছে এই অবস্থানের পিছনে তার আগ্রহটা কি, তার কারণটা কি বা তার প্রয়োজনটা কি। এখন বলছে যে এটা গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রতিপক্ষ কোন অবস্থানে আছে এটা জানার চেয়ে প্রতিপক্ষ সেই অবস্থানে কেন আছে তার কারণটা কিন্তু আপনি জানলে আপনি সহজেই কিন্তু উইন উইন সিচুয়েশনে পৌঁছাইতে পারবেন, বা সহজেই কিন্তু আপনি সে যেটা চাচ্ছে সেটা কিভাবে আপনি মিটিগেট করতে পারেন বা আপনার পক্ষে জয় নিয়ে আসতে পারেন, এই জিনিসগুলো কিন্তু বোঝা সম্ভব হবে। এখন আসেন, এটা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে উদাহরণ দেওয়া যায়, ধরেন তিস্তা নদীর যে জলবন্টন চুক্তি, এটার যদি বলি যে এই চুক্তি বা এই নেগোসিয়েশনে বাংলাদেশ ও ভারতের অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে বাংলাদেশও চায় শুষ্ক মৌসুমে আমাদের দেশে বেশিরভাগ পানি আসুক, ভারতও একই জিনিস চায় যে তাদের দেশে তারাও বেশি পানি পাক তিস্তা নদীর। ভারতের আগ্রহ কি? ভারতের আগ্রহ হচ্ছে তাদের পশ্চিমবঙ্গের কৃষি, পানীয় জল ও জলবিদ্যুৎ উৎপাদন করতে হবে। বাংলাদেশের আগ্রহ কি? আমাদের উত্তরবঙ্গের যে কৃষি আছে বা আমাদের জীবনযাত্রা বা পরিবেশগত যে নিরাপত্তা আছে সেটা নিশ্চিত করতে হবে। এখন আমরা যদি জানি এখানে যে ভারতের আগ্রহের জায়গাটা তাদের কৃষি, তাদের পানীয় জল বা তাদের জলবিদ্যুৎ উৎপাদন, তাহলে আমরা এর বিকল্প হিসেবে তাদেরকে কি দিতে পারি বা কি করতে পারি বা কিভাবে আমাদের অংশটা বৃদ্ধি করতে পারি, সেটা নিয়ে আমাদের জন্য বোঝা বা আলোচনা করাটা সুবিধা হবে। এরপর হচ্ছে ধরেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এবং মায়ানমারের অবস্থান কি? মায়ানমার বলতেছে তাৎক্ষণিকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় এবং তারা কোনো ধরনের আন্তর্জাতিক ও চাপ এই সময় গ্রহণ করতে চাচ্ছে না। তাদের আগ্রহটা কি? তাদের আগ্রহ হচ্ছে রোহিঙ্গাদের কারণে তাদের রাজনৈতিক সামরিক স্থিতিশীলতা যাতে নষ্ট না হয় তারা বজায় রাখতে পারে এবং আন্তর্জাতিকভাবে তারা যাতে সমালোচিত না হয়। আর এখানে বাংলাদেশের অবস্থানটা কি? বাংলাদেশ চাচ্ছে দ্রুত আন্তর্জাতিক মানদণ্ড মেনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করানো যাতে যায়। বাংলাদেশের আগ্রহ কি? এই যে 11 লক্ষ রোহিঙ্গা আসতেছে এর কারণে আছে বাংলাদেশে, এর কারণে আমাদের অর্থনৈতিক, সামাজিক বা নিরাপত্তাজনিত যে চাপ, সেই চাপটা যাতে আমাদের আর না থাকে। এটা আমাদের বাংলাদেশের অবস্থান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর দেখি রামিফিকেশন তত্ত্ব, স্পিল ওভার ক্রিয়া। দেখেন, এটা আমার মনে হয় ৪৬তম বিসিএস এর সবচেয়ে বেশি আনকমন প্রশ্ন ছিল এটা। এখন আপনার যদি একেবারেই আপনি কোনো কিছু মাথায় না নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর করাটা প্রয়োজন নেই। তবে আমি যেটা মনে করি যে এই ধরনের প্রশ্ন উত্তর করা সম্ভব। কিভাবে সম্ভব? প্রথমেই রামিফিকেশন, যাদের ইংলিশ ভোকাবুলারি ভালো তারা রামিফিকেশন শব্দের অর্থটা সহজেই নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে, রামিফিকেশন মানে কি? প্রভাব, প্রভাব ফেলা বা শাখা প্রশাখার বিস্তার। এটা আমরা একেবারে একখরিক অর্থটা নিয়ে আসলাম। এরপর স্পিল ওভার মানে কি? স্পিল ওভার মানে তার মানে হচ্ছে উপচে পড়া। স্পিল ওভার শব্দটার অর্থ হচ্ছে উপচে পড়া। তাহলে রামিফিকেশন শব্দের অর্থ আমরা পাচ্ছি প্রভাব, স্পিল ওভার শব্দের অর্থ পাচ্ছি শাখা প্রশাখা। এখন আন্তর্জাতিক বিষয়ের মধ্যে এই প্রভাব এবং শাখা প্রশাখা, এইটুকু অংশ দিয়ে আমরা কিভাবে আরো ডেপথে বিষয়টাকে জানতে পারবো বা আন্তর্জাতিকের সাথে রিলেট করতে পারবো, সেটা একটু বোঝার জন্য চেষ্টা করি। আমি শুরুতে একটা উদাহরণ দিই, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। যে এই প্রভাব এবং উপচে পড়া, বা এটাও বোঝা যাচ্ছে যে উপচে পড়াটাও কিন্তু একটা প্রভাব থেকেই সৃষ্ট বিষয় আর কি।
ধরেন আপনার কাছে একটা অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামটা পানিতে পূর্ণ, সেখানে মাছ আছে, সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, বা আপনার হচ্ছে নিচে হয়তো কিছু ধরেন ওয়াটার প্ল্যান্ট আছে, পুরোটা মিলে একটা বাস্তুতন্ত্রের মতো আছে। এখন আপনি কি করলেন, একদম পানি দিয়ে ধরেন অ্যাকুরিয়ামটা ভর্তি, আপনি এর উপরে বড় একটা পাথর ছেড়ে দিলেন। আপনি যখন পাথরটা ছেড়ে দিবেন তখন কি হবে, তাৎক্ষণিকভাবে কিছু পানি অ্যাকুরিয়াম থেকে উপচে পড়ে যাবে। যদি, যেহেতু বলা ছিল যে অ্যাকুরিয়ামটা পানি দ্বারা ভর্তি, তাহলে কিছু পানি কি হলো, তাৎক্ষণিকভাবে উপচে পড়ে গেল এটা। আর আরেকটা কি হবে, পাথরটা যে দিলাম, দেওয়ার ফলে সেখানকার যে বাস্তুতন্ত্র তার উপর অবশ্যই প্রভাব পড়তে পারে। পাথরটা যখন নিচে গড়ায় যাবে, দেখা গেছে সেখানকার ব্যাকটেরিয়া বা ছত্রাক বা সেখানকার যে অণুজীবগুলো ছিল বা সেখানকার যে প্ল্যান্ট ছিল বা যদি নিচে কোনো আহ, অন্য কোনো উদ্ভিদ থাকে তাদের উপর গিয়ে এই পাথরটা প্রভাব ফেলতে পারে। তাহলে এই যে পানি উপচে পড়লো, এই প্রভাবটা কিন্তু তাৎক্ষণিক। তাহলে এটাকে আমরা বলতে পারি স্পিল ওভার ইফেক্ট। আর রামিফিকেশনটা তথ্য হচ্ছে, এটা কিন্তু আমরা বললাম যে এটা হচ্ছে প্রভাবটা যেটা শাখা প্রশাখা পরবর্তীতে গিয়ে প্রভাব ফেলে। তাহলে এই যে পাথরটা সেখানকার বাস্তুতন্ত্রের উপরে বা অণুজীবদের উপরে দীর্ঘমেয়াদী যে প্রভাবটা ফেললো, সেটাই হচ্ছে রামিফিকেশন। তাহলে এখন চিন্তা করেন যে এটা আন্তর্জাতিকের সাথে কিভাবে রিলেট করা যায়। এই আন্তর্জাতিকের সাথে এভাবে রিলেট করতে পারেন যে কোনো ঘটনা ঘটার ফলে তাৎক্ষণিকভাবে যে প্রভাব পড়ে, আশেপাশের অঞ্চলে প্রভাব ছড়িয়ে পড়ে, সেইটাই হচ্ছে স্পিল ওভার। এটা তাৎক্ষণিকভাবে দেখা যায় বা সহজে দেখা যায়, সহজে চিহ্নিত করা যায়। যেমন আপনি বলতে পারেন আন্তর্জাতিক বাণিজ্য, তারপর উদাহরণ হিসেবে আপনি বলতে পারেন ইউরোপীয় ইউনিয়নের যে বিকাশ হয়েছিল, তারা শুল্ক মুক্ত বাণিজ্য চালু করেছিল, এরপর তারা আস্তে আস্তে বুঝতে পারে যে শুল্ক মুক্ত বাণিজ্যর পরবর্তীতে তারা ইউরো মুদ্রা নিয়ে আসে, তারা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আসে। তো এই যে তাদের যে ইফেক্টগুলো নিয়ে আসতেছে, এটাকে আমরা স্পিল ওভারের সাথে দেখতে পারি। আর রামিফিকেশনটা তাহলে কি, এই প্রভাবটা কিন্তু দূরবর্তী, তাৎক্ষণিকভাবে নাও দেখা যেতে পারে। তাহলে এটা হলো যে একটি নির্দিষ্ট ক্ষেত্রে এমন একীভূতকরণের ফলে সৃষ্ট সাফল্য, যা অন্যান্য ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একীভূতকরণের প্রয়োজনীয়তা তৈরি করে। এটা সহজে নির্ণয় করা যায় না, দূর দূরান্ত বা দীর্ঘমেয়াদী পরিণতি। যেমন ধরেন ইউরোপে কয়লা ও ইস্পাত শিল্পের একত্র করা হলো। এখন একত্র করার ফলে তারা কিছু সাফল্য পাইলো। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারা পরবর্তীতে দেখলো যে তাদের যে সাধারণ বাজার বা সাধারণ কৃষি আছে, এই অংশগুলোতেও তাদের নীতি একই রকম হইলে সেটা তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে রামিফিকেশন তত্ত্ব বা স্পিল ওভার ক্রিয়া। এরপর আসি ইসলামোফোবিয়া ধারণা। দেখেন, ইসলাম শব্দটা কি বুঝতেই পারতেছি আমরা, আর ফোবিয়া, ফোবিয়া শব্দের মানে কি? ফোবিয়া আমরা যে বলি হাইড্রোফোবিয়া, বা মানে কি, ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাহলে ইসলামোফোবিয়া মানে কি দাঁড়াইলো, যে ইসলামের প্রতি ভয়। তাহলে ইসলামের প্রতি ভয় কাদের থাকে? এটা বর্তমান বিশ্বে আসলে যারা রাজনীতি নিয়ে বা একটু পড়াশোনা করতেছেন বা খোঁজ খবর রাখেন, ইসলামের প্রতি ভয় কাদের থাকে আপনারা খুব সহজেই এটা বের বের করতে পারবেন। তাহলে ইসলামের প্রতি ভয়ই হচ্ছে ইসলামী ফোবিয়া। এবং এই ইসলাম ভীতি বা ইসলামের প্রতি ঘৃণার প্রকাশ আসলে কি হচ্ছে, মুসলমানদের প্রতি এটা একটা বৈষম্য করা হচ্ছে, এবং অনেক গণমাধ্যম নেতিবাচক প্রচার করছে, অনেকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতেছে। আর এইটার সাথে আপনার যে আন্তর্জাতিক ট্রাম যেগুলো আছে, সেটা যদি আপনি রিলেট করেন, এক্সিস অফ দ্য ইভিল, যেমন মধ্যপ্রাচ্যে ইরাক ইরানকে এক্সিস অফ দ্য ইভিল হিসেবে বলা হয়, এই ট্রামগুলো নিয়ে আসতে পারেন। তারপর আপনার হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত যেটা, এটাও কিন্তু আপনি ইসলামোফোবিয়ার মধ্যে কিওয়ার্ড গুলো নিয়ে এসে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার অ্যান্সারটা সুন্দর হবে, যদিও এই প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এরপর হচ্ছে একটা টার্ম ছিল শ্যাডো প্যান্ডেমিক। দেখেন আপনি এখানে কিভাবে নিয়ে আসতে পারেন, শ্যাডো শব্দের অর্থ কি? আক্ষরিক অর্থ হচ্ছে ছায়া, প্যান্ডেমিক মানে কি, মহামারী। তাহলে এটার আক্ষরিক অর্থ দাঁড়ায় ছায়া মহামারী, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। এখন আপনি চিন্তা করেন তো, ছায়া মহামারী, এটাকে যদি আমরা ভাবার্থে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে কি হবে? ছায়াটা আসে কই থেকে? যে অন্য কারো থেকে ছায়াটা আসে। এখন তাহলে এই মহামারীটা আসলে
এককভাবে আসে নাই, এটা অন্য কোনো একটা মহামারীর ছায়া থেকে আসছে। আমি পরীক্ষার মধ্যে এটলিস্ট এতটুকু বের করতে পারতাম যে এই মহামারী প্রকৃতপক্ষে অন্য কোনো একটা মহামারী থেকে আসছে বা অন্য কোনো একটা মহামারী থেকে উদ্ভূত হয়েছে। এতটুকু লিখতে পেরে এর খান থেকে ৫-৬টা বৈশিষ্ট্য লিখে আসতে পারতাম আনকমন হিসেবে। তো এখন ধরেন এখানে যদি আপনাকে ১ ও দিত তাহলে কিন্তু আপনি দেখা গেছে আপনার সিরিয়াল আর ৫-১০ জনের চাইতে সামনে চলে আসতে পারত আরকি। তো যদিও শ্যাডো প্যান্ডেমিকটার ধারণাটা এরকমই, তবে এটা ওই যে আ জনপ্রিয়তা পেয়েছিল ওই কোভিড-১৯ এর সময়ে। দেখা গেছে যে কোভিড-১৯ যে মহামারী এর ছায়ার ফলে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বৃদ্ধি পেয়েছিল। কারণ লকডাউনের ফলে দেখা গেছে যে পুরুষরা বেশিরভাগ সময় ঘরে আবদ্ধ থাকতো আরকি। যদিও এই অংশটা আসলে পরীক্ষার মধ্যে মনে করতে পারার সম্ভাবনা নেই বললেই চলে, যদি আনকমন প্রশ্ন হোক। তবে আমি ১ম এ যতটুকু অংশ বললাম, এতটুকু অংশ পরীক্ষায় লেখা সম্ভব।